প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ফিজিক্স আই টিউটর এর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের কিভাবে একটি গ্যাসের গতিশক্তি বা মোট গতিশক্তি নির্ণয় করতে হয় এবং এই গ্যাসের গতিশক্তি বা মোট গতিশক্তি নির্ণয় করার জন্য কখন কোন সূত্রটা ব্যবহার করা উচিত, এই সকল আমাদের যাবতীয় যে কনফিউশনগুলো আছে, আমরা এই একটি ক্লাসে আমাদের সকল কনফিউশন আমরা দূর করব। তোমরা তোমাদের বোর্ড প্রদত্ত যেসব পাঠ্য বইগুলো আছে, পাঠ্য বইগুলোতে দেখবে যে কখনো কখনো গ্যাসের মোট গতিশক্তি বা গতিশক্তি নির্ণয় করার জন্য কখনো 3/2 কখনো 5/2 বা কখনো 6/2 ব্যবহার করছে। আসলে আমাদের গতিশক্তি নির্ণয় করার জন্য কখন কোন সূত্রটা ব্যবহার করা উচিত সেই সম্পর্কিত যাবতীয় যে কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো আজকের ক্লাসে আমরা দূর করব। তো প্রথমে আমরা একটু গ্যাসের গতিশক্তি নির্ণয় করার জন্য আসলে আমাদেরকে প্রথমে একটু জানতে হবে যে গ্যাসের গতিশক্তিটা কি। গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা জানি যে গ্যাসের কোনো স্থিতিশক্তি থাকে না। গ্যাসের স্থিতিশক্তি হচ্ছে কি শূন্য। তো গ্যাসের অণুগুলো যদি স্থিতিশক্তি শূন্য হয়, তাহলে গ্যাসের মোট শক্তিটাই হচ্ছে তার গতিশক্তি। মোট শক্তিটা হচ্ছে কি তার গতিশক্তি। এখন এই গ্যাসের মোট শক্তি বা গ্যাসের গতিশক্তি নির্ণয় করার জন্য আমরা কি কি সূত্র জানি? আমরা জানি যে একটা গ্যাসের একটা এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 nRT। এখানে এনটা হচ্ছে কি মূল সংখ্যা, এই এনটা হচ্ছে কি আমাদের মূল সংখ্যা এবং এন সমান একটা গ্যাসের গ্রামে ভর বা ওই গ্যাসের আণবিক ভর, এটা আমরা সবাই জানি। এখন এন মোল না বলে যদি আমাদের এক মোল গ্যাসের গতিশক্তি বের করতে বলে, তাহলে এক মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু হবে হচ্ছে কি 3/2 RT। এন মোল গ্যাসের গতিশক্তি যদি ইকুয়াল টু 3/2 nRT হয়, তাহলে এক মোল গ্যাসের গতিশক্তি হবে হচ্ছে কি ইকুয়াল টু 3/2 RT। এখন আমরা জানি যে এক মোল গ্যাসের যত সংখ্যক অণু থাকে সেটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এক মোল গ্যাসে যে সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এই অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা Na দ্বারা প্রকাশ করি, এবং এই অ্যাভোগাড্রো সংখ্যা Na ইকুয়াল টু হচ্ছে কত 6.023 ইন্টু 10⁻23 পার মোল। অর্থাৎ এক মোল গ্যাসে যত সংখ্যক অণু থাকে তাকে আমরা বলি হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে যেহেতু এক মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT এবং এই এক মোল গ্যাসে অণু আছে 6.023 ইন্টু 10⁻23, সুতরাং আমরা বলতে পারি যে Na সংখ্যক অণুর গতিশক্তি, n সংখ্যক অণুর গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT। এখন n সংখ্যক অণুর গতিশক্তি যদি 3/2 RT হয়, তাহলে একটি অণুর গতিশক্তি কত হবে? অতএব আমরা লিখতে পারি যে একটি অণুর গতিশক্তি ইকুয়াল টু এই 3/2 RT কে আমরা ভাগ করব কি দ্বারা? n এর দ্বারা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3/2 R/NAT। যেহেতু n দ্বারা ভাগ করতে হবে, আমি এটাকে R/NA দ্বারা প্রকাশ করলাম। এই যে R/NA এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি 3/2 KT। এই কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, এবং এই কে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে কি বোল্টজম্যান ধ্রুবক, এবং এই বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার ক্যালভিন। 1.38 ইন্টু 10⁻23 জুল পার ক্যালভিন। সো দেখো, আমরা এখানে কি নির্ণয় করছি? একটা গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলে আমরা বলতে পারি, যদি আমার এক মোল গ্যাসের গতিশক্তি বলে তাহলে ইকুয়াল টু হবে 3/2 nRT। যদি আমার এক মোল
n মোল গ্যাসের গতিশক্তি যদি আমাদেরকে বলে তাহলে আমার E = 3/2 nRT। যদি 1 মোল গ্যাসের গতিশক্তি বলে তাহলে আমরা লিখব E = 3/2 RT, যেখানে n = 1। যদি একটি অণুর গতিশক্তি বলে তাহলে আমরা লিখতে পারি E = 3/2 kT। এখন এই যে একটি অণুর গতিশক্তি, এই যে একটি অণুর গতিশক্তি, এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে কি গড় গতিশক্তি। গড় গতিশক্তি অর্থাৎ একটি অণুর গতিশক্তি মানে হচ্ছে কি, একটি অণুর গতিশক্তি মানে আমাদের বলতে বের করতে পারে আমাদের হচ্ছে কি গড় গতিশক্তি। সুতরাং আমার যদি একটি অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি বের করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে ফর্মুলা লিখব E = 3/2 kT। আর যদি আমার মোলার গতিশক্তি বের করতে বলে তাহলে আমরা লিখব E = 3/2 nRT। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমরা বের করছি গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে। যদি এখন গ্যাসের মোট শক্তি বের করতে বলে, গ্যাসের মোট শক্তি, তাহলে সেই মোট শক্তি বের করতে বললেও কি আমরা E = 3/2 nRT অথবা E = 3/2 kT দিয়ে করব। একটা গ্যাসের মোট শক্তি হচ্ছে তার গতিশক্তি, কিন্তু গতিশক্তি আমাদের ম্যাক্সওয়েলের যে সমবিভাজন নীতি আছে সেখানে আমরা জানি যে একটা গ্যাসের কতগুলো স্বাধীনতার মাত্রা থাকে। আমরা যদি একটু ম্যাক্সওয়েলের সমবিভাজন নীতিতে যাই, ম্যাক্সওয়েল তার সমবিভাজন নীতিতে শক্তির যে সমবিভাজন নীতি আছে সেই শক্তির সমবিভাজন নীতিতে বলছে তাপগতীয় সাম্যাবস্থায় থাকা কোনো গ্যাসের অণুর মোট শক্তি তার প্রতিটি স্বাধীন গতির মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হবে। অর্থাৎ প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা প্রতি গড় গতিশক্তি হবে E = 1/2 kT। অর্থাৎ যদি আমাকে গতিশক্তি বের করতে বলে সেটা ঠিক আছে, কিন্তু যদি আমাকে মোট গতিশক্তি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই তার স্বাধীনতার মাত্রাকে আমার কাউন্ট করতে হবে। স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমরা জানি আমাদের গ্যাস এক পরমাণুক, দ্বিপরমাণুক এবং বহু পরমাণুক হতে পারে। এখন সকল গ্যাসের স্বাধীনতার মাত্রা কিন্তু এক না। যদি গ্যাসটা এক পরমাণুক হয়, অর্থাৎ সেটা যদি হিলিয়াম, নিয়ন, আর্গন বা ক্রিপ্টন হয়, এরকম কিছু হয়, তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। এখানে তার রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3 এবং ঘূর্ণন গতির জন্য কিন্তু তার কোনো স্বাধীনতার মাত্রা নাই। এবং মোট মাত্রা হচ্ছে কি স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে 3। সেক্ষেত্রে প্রতিটি অণুর বা একটি অণুর মোট শক্তি হবে 3/2 kT বা মোলার গতিশক্তি হবে 3/2 RT। কিন্তু গ্যাসটা যদি এক পরমাণুক না হয়ে দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণুক হলে অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম গ্যাস যদি হয়, দ্বিপরমাণু গ্যাস হয়, তাহলে দেখো তার রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা কিন্তু 3 এবং ঘূর্ণন গতির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে কি 2। অর্থাৎ তার মোট স্বাধীনতার মাত্রা 5। অর্থাৎ এক্ষেত্রে যদি তার রৈখিক গতিশক্তি বের করতে বলে তাহলে আমরা লিখব 3/2 kT অথবা 3/2 RT। কিন্তু যদি মোট গতিশক্তি বের করতে বলে তাহলে আমাকে অবশ্যই 5/2 RT বা kT লিখতে হবে। একইভাবে বহু পরমাণু গ্যাস যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা 3 এবং ঘূর্ণন গতির জন্য স্বাধীনতার মাত্রা 3, অর্থাৎ তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা হবে 6/2 kT অথবা 6/2 RT। এটা খেয়াল রাখতে হবে যে একটি অণুর মোট শক্তি বলছে নাকি মূলের মোট শক্তি বের করতে বলছে। এখন এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে আমাদের যদি গতিশক্তি বের করতে বলে, দেখো সকল গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা কিন্তু 1। সুতরাং আমাদের যখন শুধু গতিশক্তি বের করতে বলছে সেক্ষেত্রে আমরা লিখছি 3/2 RT। কেন লিখছি? গতিশক্তি মানে আমরা ধরে নেই যে তার রৈখিক গতিশক্তি বের করতে বলছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রেও কিন্তু তার স্বাধীনতার মাত্রা 3। এই জন্য যখন একটা আদর্শ গ্যাসের গতিশক্তি বের করতে বলে তখন কিন্তু আমরা লিখি 3/2 RT। এখন সকল গ্যাসের রৈখিক গতির জন্য তার স্বাধীনতার মাত্রা যেহেতু একই, এই জন্য আমাদেরকে যদি গতিশক্তি বের করতে বলে, শুধু যদি গতিশক্তি বের করতে বলে তাহলে আমরা ধরে নেই বা আমাদের পাঠ্য বইগুলোতে যে সমাধানগুলো আছে সেখানে আমরা ধরে নিছি যে এটা হচ্ছে কি আসলে রৈখিক গতিশক্তি বের করতে বলছে। কিন্তু যদি আমাদেরকে মোট শক্তি বের করতে বলে, তার মানে কি, বা মোট গতিশক্তি বের করতে বলে, মোট গতিশক্তি মানে হচ্ছে কি তার রৈখিক গতিশক্তি
প্লাস হচ্ছে তার ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তিকে আমি বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার কোনো কারণ নাই, বাট আমাদের গতি শক্তি, দ্যাট মিনস আমার যখন একটা গ্যাসের গতিশক্তি বের করতে বলবে তখন আমরা সেটাকে রৈখিক গতিশক্তি ধরে করি, কিন্তু যখন আমার মোট গতিশক্তি বের করতে বলবে তখন আমাকে অবশ্যই রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, অর্থাৎ সেক্ষেত্রে আমার এক পরমাণু গ্যাস হলে 3/2 RT, দ্বিপরমাণু গ্যাস হলে 5/2 RT এবং বহু পরমাণু গ্যাস হলে 6/2 RT দিয়ে আমাকে করতে হবে বা করাটা উচিত। অনেক ক্ষেত্রে বা তোমরা যখন বিভিন্ন বইতে সমাধান করতে গেছো বা যারা বিভিন্ন গাণিতিক সমস্যা যেগুলো আছে, গাণিতিক সমস্যার জন্য যেসব গাইডগুলো আছে সেই গাইডগুলোতে দেখছো যে কখনো 3/2 RT দিয়ে করছে, কখনো 5/2 RT দিয়ে করছে। সুতরাং এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে একটা বস্তুর যদি গতিশক্তি আর মোট গতিশক্তি দুইটা কিন্তু এক জিনিস না। গতিশক্তি বললে একরকম, গতিশক্তির ক্ষেত্রে আমরা শুধু রৈখিক গতিশক্তি ধরে, সেক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডম যে গ্যাসই হোক না কেন তার হচ্ছে 3। কিন্তু যখন মোট গতিশক্তি বলছে বা মোট শক্তি যখন বলছে তখন আমার কিন্তু তার রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, অর্থাৎ সেক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডম কখনো 3, কখনো 5, কখনো 6। সেটা ডিপেন্ড করবে গ্যাসটা কি পরমাণু। যদি এক পরমাণু হয় তাহলে 3, দ্বিপরমাণু হলে 5 এবং বহু পরমাণু হলে 6। সো আমরা এখন আমাদের যে গতিশক্তির ক্ষেত্রে যদি শুধু গতিশক্তি নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই সূত্রগুলো আমরা যে লিখছি কখনো সব ক্ষেত্রে আমরা 3/2 RT দিয়ে করতে পারি, কারণ আমরা গতিশক্তি মানে ধরে নিচ্ছি কি রৈখিক গতিশক্তি। কিন্তু যদি আমাদেরকে এখন ওই যেটা বললাম মোট গতিশক্তি, মোট গতিশক্তি যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন আমরা সূত্রটা লিখব E = F/2 RT বা E = F/2 KT। যদি একটি অণুর মোট গতিশক্তি বের করতে বলে তাহলে E = F/2 KT। যদি এক মোল গ্যাসের মোট গতিশক্তি বের করতে বলে বা মোট শক্তি বের করতে বলে তাহলে E = F/2 RT। এক্ষেত্রে Fটা হচ্ছে ওই গ্যাসের স্বাধীনতার মাত্রা। সো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। গ্যাসের গতিশক্তি যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা সকল গ্যাসের যেহেতু রৈখিক গতির জন্য তার স্বাধীনতার মাত্রা একই, এই জন্য গতিশক্তি মানে আমাদের পাঠ্য বইগুলো তার রৈখিক গতিশক্তি ধরে নিয়ে সবসময় 3/2 দিয়ে করছে। কিন্তু যখন গ্যাসের মোট গতিশক্তি বা মোট শক্তি বের করতে বলবে, মোট শক্তি মানেই তার মোট গতিশক্তি, যেহেতু তার স্থিতিশক্তি নাই, সুতরাং মোট গতিশক্তি বললে অবশ্যই তার রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, অর্থাৎ সেক্ষেত্রে E = F/2 RT এই সূত্রটা দিয়ে আমরা বা E = F/2 KT এই সূত্রটা দিয়ে আমরা করব, এবং যেখানে একটা হচ্ছে কি স্বাধীনতার মাত্রা, এবং এক একটা গ্যাস এক পরমাণু হলে একরকম হবে তার স্বাধীনতার মাত্রা, দ্বিপরমাণু হলে একরকম হবে এবং বহু পরমাণু হলে একরকম হবে। এখন চলো এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা আছে, গাণিতিক সমস্যাগুলো দেখলে তোমরা এখান থেকে বুঝতে পারবা। যেমন এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেখানে আমার বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। 1 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি বা মোলার গতিশক্তি। তো একটু আগে আমরা বললাম গতিশক্তি মানে আমরা ধরে নেই হচ্ছে কি ওই গ্যাসটা হচ্ছে কি রৈখিক গতিশক্তি। আর যেহেতু এখানে হিলিয়াম যেহেতু এক পারমাণবিক, দ্যাট মিনস তার রৈখিক গতিশক্তি এবং মোট গতিশক্তি দুইটাই কিন্তু সেম। সুতরাং এক্ষেত্রে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে E = 3/2 nRT। যেহেতু এখানে 1 গ্রাম আছে, দ্যাট মিনস আমরা E = 3/2 m/m/RT এই ফর্মুলাটা লিখতে পারি। সুতরাং এখানে আমাদের এটা হচ্ছে 3, m এর মান 1 গ্রাম, যেহেতু আমার ভরটা অবশ্যই গ্রাফে রাখতে হবে, r এর মান 8.314, আর এখানে T হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমরা ক্যালভিনে নেই তাহলে এটা 300 ক্যালভিন বাই হিলিয়ামের আণবিক ভর হচ্ছে কি 4। সুতরাং এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এটা আসে 3 × 1 × 0.314 × 300/4। সুতরাং এটা আসবে আমাদের 18
1870.65 জুল, 1870.65 জুল। যেহেতু এখানে গতিশক্তি বলছে, যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম হিলিয়াম গ্যাসের রৈখিক গতিশক্তি বলতো, তাও আমরা লিখতাম = 3/2 nRT। এখন দেখো পরেরটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি, প্রতি গ্রাম অণু। দেখো আমরা একটু আগে বলছিলাম যে প্রতি গ্রাম অণু মানে হচ্ছে কি 1 মোল অণু, প্রতি গ্রাম অণু মানে হচ্ছে কি 1 মোল অণু, 1 মোল অণু। অর্থাৎ অনেকে মনে করে প্রতি গ্রাম অণু মানে কি, মনে হয় 1 গ্রাম অণু। দ্যাট মিনস এই 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ককে সবাই একই রকম অনেক সময় তোমরা মনে করে থাকো। সো ভুলটা এখানে হয়। প্রতি গ্রাম অণু, প্রতি গ্রাম মানে 1 গ্রাম না, প্রতি গ্রাম মানে 1 গ্রাম না, 1 গ্রাম অণু এটা না। প্রতি গ্রাম মানে হচ্ছে কি 1 মোল অণু, প্রতি গ্রাম মানে 1 মোল অণু। অর্থাৎ এখানে এই প্রতি গ্রাম অণু দ্বারা বোঝাইছে এখানে n সমান 1 মোল। তাহলে আমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই অঙ্কটাও আমরা করব। যেহেতু কি নির্ণয় করতে বলছে, গ্যাসের গতিশক্তি। হিলিয়াম এক পারমাণবিক গ্যাস, যদি অন্য কোনো গ্যাস হতো তাও আমরা এটাকে 3/2 nRT দিয়ে করতাম, যেখানে আমার n সমান হচ্ছে কিন্তু 1 মোল। এটা ভুলেও যেন n সমান 1 গ্রাম, n সমান m/m লিখে আমরা 1 গ্রাম ধরবো না। তাহলে দেখো এটা যদি আমরা করি 3 × n মানে হচ্ছে 1, আর এখানে r মানে হচ্ছে 8.314, আর T মানে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস এটা হচ্ছে 300 বাই আমরা লিখতে পারি হচ্ছে কি 2। আচ্ছা, আগের অঙ্কটায় মনে হয় আমার একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, এখানে আরেকটা 2 আছে, সুতরাং একে আরও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 935, এখানে আমাদের 935 আসবে। সো এটা একটু ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তোমরা এখানে ঠিক করে দিবে। এটা আমাদের আসবে হচ্ছে কত, 935.32। একটু ক্যালকুলেশনটা দেখবে যে এখানে ঠিক আছে কিনা। সো পরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আছে আমার 3 × 1 × 8.314 × 300 ভাগ হচ্ছে 2, সুতরাং এটা আসে 3741.3 জুল। সো দেখো আমার এখানে বলছে প্রতি গ্রাম অণু, প্রতি গ্রাম অণু মানে হচ্ছে কি আমাদের 1 মোল অণু। এখন দেখো পরবর্তীতে 3 নম্বর যে অঙ্কটা আসে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি। 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের কি বলছে, মোট গতিশক্তি। এখন কিন্তু শুধু গতিশক্তি বলে নাই, মোট গতিশক্তি। আবার এখানে কি গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসটা কি পারমাণবিক, এক পরমাণুক নাকি দ্বিপরমাণুক? নাইট্রোজেন হচ্ছে কি দ্বিপরমাণুক, তাহলে দ্বিপরমাণুক। এবং এখানে যেহেতু মোট শক্তি বলছে, সুতরাং আমি এইটার ক্ষেত্রে আমার ফর্মুলা হবে E = F/2 RT। E = F/2, যেহেতু 3 গ্রাম বলছে তাহলে আমরা E = F/2 nRT, E = F/2 nRT। এখানে n নাইট্রোজেন দ্বিপরমাণুক, মোট শক্তি, দ্যাট মিনস স্বাধীনতার মাত্রা হচ্ছে কি, F এর মান হবে 5/2, n মানে আমাদের m/m ইন্টু হচ্ছে কি আমাদের RT। সুতরাং দেখো এখানে যেহেতু এটা দ্বিপরমাণুক গ্যাস, সুতরাং এর স্বাধীনতার মাত্রা হচ্ছে কত, F। আর মূল সংখ্যা যেহেতু 3 গ্রাম বলছে, এই জন্য n = m/m। সুতরাং এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি, যদি মোট শক্তি না বলে, যদি গতিশক্তি শুধু, মোট গতিশক্তি না বলে যদি শুধু গতিশক্তি বলতো, তাহলে আমরা এখানে E = 3/2 nRT দিয়ে করতাম। কিন্তু মোট গতিশক্তি মানে তার রৈখিক গতিশক্তিও আছে, ঘূর্ণন গতিশক্তিও আছে, সুতরাং দুটাকে আমার কাউন্ট করতে হবে। সুতরাং এই 3টা অঙ্ক দেওয়ার কারণ হচ্ছে, যদি আমার গতিশক্তি বলে, দ্যাট মিনস গতিশক্তি মানে আমরা রৈখিক গতিশক্তিকেই মিন করি, কিন্তু যদি মোট শক্তি বলে তাহলে আমাকে রৈখিক গতিশক্তি এবং সাথে ঘূর্ণন গতিশক্তিকেও কাউন্ট করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে। আমার ধারণা অনুযায়ী, আমি যতটুকু জানি, আমার কাছে মনে হয় যে
এটা আসলে মোট গতিশক্তি বের করতে বললে এই ফর্মুলাটা ব্যবহার করা উচিত। তার মানে আমাদের পাঠ্য বইগুলোতে যে ভুল আছে ভুল না, আসলে ওই যে বললাম গতিশক্তি মানে আসলে কি রৈখিক গতিশক্তি ধরে নিয়ে আমরা অঙ্কগুলো করি। যখন আমরা বেগ বলি, বের করতে বলে, তখন কিন্তু আসলে আমরা রৈখিক বেগটাকে ধরি। যখন আমাদেরকে ভরবেগ বের করতে বলে, তখন কিন্তু আসলে আমরা রৈখিক ভরবেগটাই বের করি। কৌণিক ভরবেগ উল্লেখ করে দেওয়া না থাকলে কিন্তু আমরা কাউন্ট করি না। সেজন্যই আমাদের গতিশক্তি বললে আমরা আসলে রৈখিক গতিশক্তিটাই কাউন্ট করি। কিন্তু যখন মোট শক্তি বলবে, তখন আর শুধু রৈখিক গতিশক্তি ধরলে হবে না, সেটার ক্ষেত্রে অবশ্যই আমাকে রৈখিক গতিশক্তির সাথে কৌণিক গতিশক্তিটাও কাউন্ট করতে হবে। কেন করতে হবে সেরকম আরেকটা ম্যাথ যদি আমরা এখান থেকে একটু দেখি, দেখো এখানে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি, একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং ওই একই তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর মোট গতিশক্তি। এখানে কিন্তু মোলার গতিশক্তি বের করতে বলে নাই। আবার এখানে কিন্তু দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কি মোট গতিশক্তি। তা আমরা জানি যে একটি অণুর গতিশক্তি যখন বলে, তখন আমাদের ফর্মুলা হচ্ছে কি একটি অণুর গতিশক্তির ক্ষেত্রে E = F/2 kT। যখন একটি অণু বলে তখন E = F/2 kT। একটি অণুর গতিশক্তি মানেই হচ্ছে, আমরা অনেক সময় আবার বলি এটা হচ্ছে গড় গতিশক্তি। E = F/2 kT। এখন এখানে দুইটা আছে বের করতে বলছে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কি মোট গতিশক্তি। তা আমরা যদি ডিগ্রি অফ ফ্রিডমটা কাউন্ট না করি, অর্থাৎ স্বাধীনতার মাত্রা যদি কাউন্ট না করে, তাহলে কিন্তু একটা অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং তার মোট গতিশক্তি কিন্তু সেম বোঝায়। বাট এখানে দেখো আমরা এটাকে সমাধান করব কিভাবে। এটা রৈখিক গতিশক্তি যদি আমাকে নির্ণয় করতে বলে, রৈখিক গতিশক্তি E = আমরা ফর্মুলা লিখবো হচ্ছে কি F/2 kT। যেহেতু অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি, অক্সিজেন একটা দ্বিপরমাণুক গ্যাস, সুতরাং অক্সিজেনের রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, সুতরাং এখানে আমরা ফর্মুলাটা লিখব 3/2 kT। কিন্তু যদি আমাদের মোট গতিশক্তি বের করতে বলে, মোট গতিশক্তি, তাহলে মোট গতিশক্তির ক্ষেত্রে আমরা এখানে ফর্মুলাটা লিখব একইভাবে F/2 kT। কিন্তু এখানে এই F এর মান কত? এই F এর মান হচ্ছে 5। যেহেতু অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, সুতরাং এর স্বাধীনতার মাত্রা হচ্ছে, মোট স্বাধীনতার মাত্রা অর্থাৎ রৈখিক এবং কৌণিক মিলে স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। সুতরাং এটাকে আমরা লিখব হচ্ছে কি 5/2 kT। এখন তোমরা যদি এখানে মানগুলো বসাও, তাহলে অঙ্কটা অ্যান্সার চলে আসবে। এখন দেখো কেন আমরা স্বাধীনতার মাত্রাকে কাউন্ট করব না। যদি আমরা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রাকে যদি কাউন্ট না করি, তাহলে এই অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং এই অক্সিজেন অণুর মোট গতিশক্তি দুটাই কিন্তু সেম হবে। কিন্তু রৈখিক গতিশক্তির মোট গতিশক্তিকে তো আমরা কখনো একই ধরতে পারি না, কারণ মোট গতিশক্তি মানেই তার রৈখিক গতিশক্তি প্লাস তার কৌণিক গতিশক্তি। সুতরাং আমার মনে হয় এই যে আমরা 2টা বা 3টা সমাধান দেখলাম, এই সমাধানগুলো যদি তোমরা একটু মাথার ভিতরে রাখো, তাহলে আশা করি তোমাদের এই রিলেটেড এই গতিশক্তি এবং মোট গতিশক্তি এই রিলেটেড যে কনফিউশনটা ছিল, সেই কনফিউশনটা আশা করি তোমাদেরকে দূর হবে। তারপর আবার একটু বলে দেই, যখন আমার বলবে একটা গ্যাসের গতিশক্তি বের করো, তখন শুধু গতিশক্তি যখন বলে, তখন গতিশক্তিটাকে আমরা রৈখিক গতিশক্তি ধরে নিয়ে আমাদের পাঠ্য বইগুলো সমাধান করছে। দ্যাট মিনস এটা ভুল না, কারণ আমরা গতিশক্তি মানে রৈখিক গতিশক্তিটা ধরে নিয়ে করি। কিন্তু আমরা যদি হায়ার অর্ডারে চিন্তা করি, তাহলে আসলে কিন্তু আমার একটা গ্যাসের মোট গতিশক্তি আর রৈখিক গতিশক্তি কিন্তু এক জিনিস না। মোট গতিশক্তি বললে তখন আমার রৈখিক গতিশক্তি প্লাস হচ্ছে কি কৌণিক গতিশক্তিটা নিয়ে আসতে হবে। আর 3/2 ম্যাক্সিমাম গ্যাসের ক্ষেত্রে আমাদের দেখো 3/2 RT দিয়ে আমরা করি। কেন করি? কারণ আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা 3, সুতরাং সেক্ষেত্রে 3/2 RT দিয়ে করতে পারি। আবার দেখো সকল গ্যাসের, সেটা এক পরমাণুক হোক, দ্বিপরমাণুক হোক আর বহু পরমাণুক হোক, সকল গ্যাসের রৈখিক গতির জন্য তার স্বাধীনতার মাত্রা 3। সুতরাং তার রৈখিক গতির জন্য গতিশক্তি হবে, সেটা যে গ্যাসই হোক না কেন, 3/2 RT। এই জন্য যখন গতিশক্তি নির্ণয় করতে বলে, তখন আসলে আমরা 3/2 RT দিয়ে করি। কিন্তু যখন মোট গতিশক্তি বের করতে বলবে, তখন আমরা 3/2 সবসময় 3/2 RT দিয়ে করতে
পারবো না। কেন পারবো না সেটার একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখালাম। যদি এই ম্যাথটা হয় যে অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং অক্সিজেন অণুর মোট গতিশক্তি, তাহলে এক্ষেত্রে তো তার রৈখিক গতিশক্তি আর মোট গতিশক্তির ভিতরে কোনো পার্থক্যই থাকলো না। যদি গ্যাসটা এক পরমাণুক হতো তাহলে তার রৈখিক গতিশক্তি এবং মোট গতিশক্তি একই ছিল, কারণ তার কৌণিক গতিশক্তি নাই। কিন্তু গ্যাসটা যদি দ্বিপরমাণুক হয় বা বহুপরমাণুক হয় তাহলে তো তার কৌণিক গতিশক্তি আছে, ঘূর্ণন গতিশক্তি আছে। তাহলে ঘূর্ণন গতিশক্তিকে কেন আমি নেগলেক্ট করব? তা আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো তোমাদের এই বিষয় সম্পর্কিত যদি আর কোনো কনফিউশন থাকে বা ফিজিক্সের আর কোনো টপিকস নিয়ে যদি এরকম কনফিউশন থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাতে পারো। আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমরা এরকম মাঝে মাঝেই নতুন কয়েকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।